আপনারা মার্ভেলের থরকে চিনেন তাই না? থর যে নর্স গড অর্থাৎ ইউরোপের নরওয়ের মানুষদের একজন দেবতা, সেটা আপনারা জানেন। আপনারা মার্ভেলে জিউসকেও দেখছেন, থরের সাথে তার একটা ক্ল্যাশ হয়েছিল। জিউস কিন্তু গ্রিকদের দেবতা। গ্রিস ইউরোপের একটু দক্ষিণ দিকে, নরওয়ে হচ্ছে একদম উত্তর দিকে। এবং বাস্তবে যারা থরের পূজা করতো, যারা জিউসের পূজা করতো, তাদের মধ্যে কোনো ক্ল্যাশ হয়েছে কিনা অথবা তারা তাদের দেবতাদেরকে কখনো মিট অ্যান্ড গ্রিট করাইছে কিনা সেটা আমরা জানি না, এমন কোনো রেফারেন্সও পাওয়া যায় না। বাট মার্ভেল বাপের সম্পত্তি মনে করে নিজের মতো মিথোলজির গল্প বানায় ফেলতে পারছে, বিকজ তারা তো দুই মিথোলজিকেই পছন্দ করছে। দুই মিথোলজির দর্শকরা, সমজদাররা এই গল্প তাদের মুখ থেকে শুনতে চায়। এমন ব্যাপারটা আমি একটু প্যারালাল টানার চেষ্টা করতেছি এটা বোঝানোর জন্য যে কিভাবে এক একটা পেন্থিয়ন এক একটা কালচারের মানুষের কাছে বিলং করত এবং কেন এক পেন্থিয়নের গড অ্যাজ হি ইজ আরেক পেন্থিয়নে অ্যাপিয়ার করে না। তার কারণ আলাদা আলাদা কালচারে এক একটা পেন্থিয়ন মানুষ তৈরি করে নিচ্ছে কল্পনায়, এবং ওই কালচারের বিনিময় যতদিন না হয়েছে ততদিন ওই কালচারাল ব্লেন্ডিং, দেবতার আদান প্রদান ঘটে নাই, এবং ঘটে থাকলেও সেটা আগের চেহারায় কখনো থাকতো না। আজকে তিনটা বই নিয়ে কথা বলবো যে বইগুলাতে পেন্থিয়নের ব্লেন্ডিং হয়েছে, লাইক মার্ভেল, এবং এক পেন্থিয়নের গড অন্য পেন্থিয়নে হাজির হওয়া, এই ব্যাপারটা কমন থিম এই বইগুলোর মাঝে। এই তিনটা বই বাংলাদেশ থেকে প্রকাশিত এবং গত কয়েক বছরে বা এক দশকের মাঝে প্রকাশিত এমন তিনটা বই, স্টার্টিং উইথ কেটজালকোয়াটল ও সৃষ্টি বিনাশ রহস্য। অ্যাজটেক দেবতা কেটজালকোয়াটল, তাকে দিয়ে গল্পটা শুরুতে, সে হচ্ছে এই গল্পের মূল চরিত্র। সো কেটজালকোয়াটলের একটা পৃথিবী ছিল, সেই পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে এবং তার প্রথম সন্দেহ তার ভাই টেজকাটলিপোকা। কাহিনী হচ্ছে ওই থর এবং লোকির মধ্যে যেমন একটা লাভ হেট রিলেশনশিপ চলে, কেটজালকোয়াটল এবং তার ভাই টেজকাটলিপোকার মধ্যেও এরকম একটা গুতাগুতি আছে। অ্যান্ড যখন তার ক্রিয়েশন ধ্বংস হয়েছে, কেটজালকোয়াটলের প্রথম সন্দেহ ওই বেটা করছে, সে কই আছে এখন খুঁজে বের করো। খুঁজে বের করতে গিয়ে দেখা গেল যে সারা দুনিয়াতে কোথাও টেজকাটলিপোকা নাই। কোথায় পাওয়া যাবে? একটা ক্লু পাওয়া গেল, যদি তুমি মিশরীয় মিথোলজির প্যান্থিয়নে যাও, যেটা এক দেশের সরকারি কর্মকর্তা যদি আরেক দেশে যায়, সেখানে একটা প্রসিডিউর আছে, প্রটোকল আছে, সেই প্রটোকল মেনটেন করে অ্যাজটেক প্যান্থিয়ন থেকে সে আবার মিশরীয় প্যান্থিয়নে ট্রাভেল করবে। এবং কেটজালকোয়াটলের সাথে একটা প্যান্থিয়ন পার করে করে আমরা একটা তদন্ত করি এবং তদন্তের গল্পের সূত্র ধরে ধরে আগাই। কেটজালকোয়াটলের ভাই টেজকাটলিপোকা আছে কোথায় এবং সৃষ্টির বিনাশটা কে ঘটিয়েছিল। অনেকটা গেমের মতো এক একটা লেভেল, এক একটা প্যান্থিয়ন, এবং সেই সব প্যান্থিয়নের জাপানিজ প্যান্থিয়ন একরকম, নর্স প্যান্থিয়ন আরেক রকম, মিশরীয় প্যান্থিয়ন আরেক রকম। শুধু যে গড আছে তাই না, এক একটা প্যান্থিয়নের যেই কালচারাল ইনফ্লুয়েন্স সেগুলোও দেখার মতো। এইটা খুবই মজার একটা ছোটদের পড়ার উপযোগী বই। নেক্সট আপ, পুরাণের সমান্তরালে। এইখানেও কেটজালকোয়াটল মূল চরিত্র, কিন্তু গল্পে মুখ্য না। এই কাহিনীতে মুখ্য হচ্ছে গ্রিক মিথোলজি। কেটজালকোয়াটল ভুল করে গ্রিক মিথোলজির দুনিয়াতে পৌঁছে যায় এবং তার চোখের সামনে পুরো কসমোসের সৃষ্টি, পৃথিবী তৈরি, মানুষের উদ্ভব সব কিছু ঘটে। এবং সেখান থেকে শুরু করে হোমারের ওডিসিতে যে গল্পটা এসেছিল, ট্রয়ের যুদ্ধ, যেখানে বিশাল সংখ্যক মানব জাতির সদস্য মারা যায়, সেই কাহিনীটা কেটজালকোয়াটলের চোখে আমরা দেখতে পাই। এবং আমার মনে হয় গ্রিক মিথোলজির ইন্ট্রোডাকশন হিসেবে বইটা চলে। যারা এখনকার পাঠকরা আছেন, এই বইটা যদি অ্যাভেলেবল হয় আপনার কাছে পড়ে দেখতে পারেন, আমার কাছে মজা লাগছে। শেষ বই এই লিস্টে, সেটা হচ্ছে হান্নান বোতলে পরি আটকে রাখে। এই বইটাকে আসলে বইটার যেই চমৎকার দিকটা ছিল সেটা উল্লেখ করে কেউ এটার প্রমোশন করে নাই। এটাকে কালচে রসাত্মক নেশাবাস্তব উপন্যাস হিসেবে প্রচার করা হয়েছে, লেখক নিজেও করছেন, এবং এটাকে ফাত্রামি হিসেবে সবাই গ্রহণ করছে। কিন্তু এইটাতে একটা চমৎকার বিষয় ছিল যে একটা ঘটনার সূত্র ধরে স্পেস টাইম রিয়েলিটির মাঝে, কন্টিনিউমের মাঝে একটা র্যাপচার হয়ে যায়। তাতে করে আমাদের পৃথিবীর সাথে নর্স মিথোলজির পৃথিবী অনেকটা মার্জ হয়ে যায়। তাতে করে নর্স গডরা সাধারণ পৃথিবীর মানুষ হিসেবে আবির্ভূত হন। দেখা যায় যে শাহ সিমেন্টের বস্তার মধ্যে হাতুড়ি ভরে থর ঢাকার রাস্তায় কামলা দিচ্ছে। ওডিনকেও চিন্তা করেন এরকম একটা বুড়া লোক হিসেবে। আশপাশে যত লেখকরা আছে, জাহিদ হোসেন, তানজিম রহমান, যাদেরকে ধোয়া সম্ভব ওয়াসি আহমেদের হাতে, তাদেরকে এক একটা ক্যারেক্টার বানায় ভালো মতো ধোয়া হয়েছে। এই রেফারেন্সগুলোও মজা লাগছে। কিন্তু অ্যাপার্ট ফ্রম দোজ ফাজলামি,
এখানে চমৎকার বিষয় হচ্ছে কি, খুব সিরিয়াসলি কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে ফ্যান্টাস্টিক ফেনোমেননের। যেমন নর্স মিথোলজিতে একটা উল্লেখ আছে, ছোট্ট বোতলের মাঝে একটা ফেয়ারিকে শ্রিঙ্ক করে আটকে রাখা হয়। সেটা কিভাবে ঘটছে, কোয়ান্টাম মেকানিক্স দিয়ে এটার ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। আবার অন্যান্য কিছু ফেনোমেনা আছে, যেমন একটা পানির পাত্রে মুখ ডুবায় টেলিপোর্ট করা অথবা অনেক দূরের কোনো একটা তথ্য পাওয়া, এই ব্যাপারটাকেও ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে সায়েন্টিফিক্যালি। তো এই অ্যাপ্রোচটা কিন্তু চমৎকার ছিল। হাওয়েভার এক একটা চরিত্রকে যেভাবে কল্পনা করা হয়েছে, রিক স্যানচেজ আছে, রিক অ্যান্ড মর্টির ফ্যানরা বুঝতে পারছেন যে এই লোক আসা মানেই গল্পে কি চমক নিয়ে আসা, এবং গুপি গাইন বাঘা বাইন দুইজনকে আমরা র্যাপ স্টার হিসেবে র্যাপ করতে দেখি, যারা কেন গান গাইলে মানুষ পাথর হয়ে যায় ওটারও একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সো এইটা আমার কাছে যদিও খুবই ক্রেজি একটা অ্যাটেম্প্ট ছিল, এবং এটা মানুষের কাছে ফাজলামির বাইরে বেশি কিছু মনে হয় নাই, এটাকে কমেডি বই হিসেবে মানুষজন নিছেন। কিন্তু আমার এই জিনিসটা চমৎকার লাগছে যে কীভাবে সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে ফ্যান্টাসিকে ইন্টারপ্রেট করা যায়, এবং এক একটা ওয়ার্ল্ডকে একসাথে নিয়ে একটা অ্যামালগামেশন করা যায়। পুরোটাই নর্স মিথোলজি নিয়ে, বাট এন্ডিংয়ে দেখা যায় যে গ্রিক মিথোলজির দুনিয়াও এই কন্টিনিউয়ামের সাথে জুড়ে গেছে, এবং পরের বই যদি কাহিনী কন্টিনিউ করে গ্রিক মিথোলজি নিয়ে হবে। তো এইগুলোই ছিল আমার আজকে হাতে 3টা বই। ইংরেজি সাহিত্যে কিন্তু এই উদ্যোগটা অনেক বছর ধরেই ছিল। আমেরিকান গডস, নীল গেইম্যান, সেখানে বলা হয়েছে যে আমেরিকা দেশটা যখন গড়ে ওঠে তখন যেমন সব দেশের ইমিগ্রেন্ট হিসেবে হাজির হয়, তাদের সাথে করে তাদের গডদেরকেও তারা নিয়ে আসে। মিশরের মানুষ এসছে, সেখানে আগে থেকেই নেটিভ ইন্ডিয়ানরা আছে, সেখানে ইউরোপের মানুষজন, নর্স মানুষজন ওডিনকে নিয়ে আসছে, এবং সবাই খুব চিল মুডে পাবে বসে আড্ডা দিচ্ছে সব গডরা। সো আমেরিকান গডসের ভাইবটাই বেশ মজার। অন্যদিকে হাউন্ডেড সিরিজটা রিসেন্টলি বাংলায় অনুবাদ হয়েছে, দ্য আয়রন ড্রুইড ক্রনিকল সিরিজটার নাম। সেখানেও এমন একটা দেখা যায় যে একখানে তুমুল যুদ্ধ হচ্ছে, এবং সেই যুদ্ধের কারণে ভারতের মা কালী এবং মেবি কেল্টিকদের দেবী মরিগান, যিনি মৃত্যুর দেবী, তারা খুব পার্টি করতেছে, ওয়াও যুদ্ধ মজা। তো অনেক পেন্থিয়নের দেবদেবী একসাথে হওয়া, এইটা একটা উল্লেখযোগ্য ফিচার অনেক বইই ছিল। বাংলাদেশে আমার মতে প্রথম এই জিনিসটা দেখতে পাই চন্দ্রাহত বইটাতে, ফুয়াদ আল ফিদার লেখা, এবং সেটা বিবলিওফাইল থেকে প্রকাশিত। এই বইটার নাম এখন অনেক মানুষই আর জানে না, কিন্তু অ্যামেজিংলি সেখানে মিশরের সর্পদেবী ওয়াত জেটসকে ট্রাভেল করায় মা মনসা হিসেবে রেজারেক্ট করা হয়েছে ভারতবর্ষে, এবং টাইমলাইনটাকেও ইন্টারেস্টিংলি ড্যান ব্রাউনের মতো করে মিলে দেওয়া হয়েছে যে ওয়াত জেটস যে সময়টায় মিশর থেকে ডিসঅ্যাপিয়ার করেন সেই সময়ে ভারতবর্ষে মনসা আবির্ভূত হন, এবং নিজের স্থান তৈরি করার জন্য চাঁদ সওদাগরের মতো টার্গেটকে পরাভূত করেন। ইভেনচুয়ালি হিন্দু মিথোলজিতে বা পেন্থিয়নে নিজের জায়গাটা প্রতিষ্ঠা করে ফেলেন। তো এই ইন্টারপ্রিটেশনটা বেশ ইন্টারেস্টিং ছিল। আজকের আড্ডার টপিক এটাই ছিল যে কীভাবে মিথোলজিগুলা একে অন্যের ঘরে মেহমান হয়, যেটা বাস্তবে ঘটে নাই কিন্তু গল্প বলিয়েদের মাথায় সেটা ঘটছে, এবং সেটা আমাদেরকে অনেক চমৎকার সব গল্প উপহার দিছে। এবং বাংলাদেশে বা বাংলা সাহিত্যে এমন সাম্প্রতিক 3টা উদাহরণ বই যেগুলো আপনারা এখনও সংগ্রহ করে পড়তে পারবেন। আপনার যদি মিথোলজি ভালো লাগে আমাকে জানাবেন যে মিথোলজি পড়ার জন্য আপনার প্রিয় বই কোনটা। আনটিল মাই নেক্সট আপলোড, ভালো থাকবেন বইয়ের সাথে। দেখা হবে আবারও মুসার বই যাত্রায়।